আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলাপ আলোচনা করব। বিশেষ করে আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে বলতেছে যে ডিজাইনের কিছু টিপস ট্রিক্স এবং কিভাবে ডিজাইন করতে হয়, ডিজাইন আইডিয়া কিভাবে জেনারেট করব, ঠিক আছে? তো এই ধরনের অনেক কোশ্চেন আমাকে করতেছে। তো আজকের ক্লাসটা হচ্ছে যারা নতুন তাদের জন্য, যারা পুরাতন তাদের জন্য, ঠিক আছে? সো বেসিক্যালি যারা নতুন কাজ করতেছে অ্যাকচুয়ালি তাদের জন্য এটা বেশি কাজ করবে, যে কিভাবে আপনি ডিজাইন খুঁজে পাবেন, কিভাবে আপনি ডিজাইনের আইডিয়া ক্রিয়েট করবেন, ডিজাইনে কোন কালার ইউজ করবেন, ডিজাইনে কোন ফন্ট ইউজ করবেন, ঠিক আছে? ডিজাইনের ছবি আপনি কোথায় পাবেন, কোন ধরনের ছবি আপনার ডিজাইনকে উৎসাহিত করবে। তো এই সবের মূল যে বিষয় সেটা হচ্ছে ডিজাইনের প্রিন্সিপাল, ঠিক আছে? মানে মূল কথা হচ্ছে আপনি ডিজাইনের প্রিন্সিপাল জানেন না। তো আপনাকে অবশ্যই ডিজাইনের প্রিন্সিপাল জানতে হবে। তো এই ডিজাইনের প্রিন্সিপাল কয়টা, ঠিক আছে, কোন কোন প্রিন্সিপালের উপরে অ্যাকুরেট কাজ করা লাগবে সেটা হচ্ছে আপনাকে প্রপার ওয়েতে জানা লাগবে। যে অ্যাজ এ ডিজাইনার আমি মনে করি যদি আপনি ডিজাইনের 8 প্রিন্সিপাল একবারে শিখে ফেলেন তাহলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। মানে মূল কথা হচ্ছে ডিজাইনের 8 প্রিন্সিপাল আপনার একবারে বেসিক জিনিস। তো এই ডিজাইনের 8 প্রিন্সিপাল যদি আপনার ভাল লাগে বা এই ডিজাইনের 8 প্রিন্সিপাল যদি আপনার মুখস্থ থাকে বা আপনি জানেন বা আপনি শিখেন, তাহলে আশা করি আপনারা আর কোথাও ডিজাইনের আটকাবেন না বা ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারবেন না এমন হতেই পারে না, ঠিক আছে? তো এই ডিজাইনের 8টা প্রিন্সিপালের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে আমরা আজকে দেখব। তো আমরা ধরুন আপাতত আপনি সব কিছু কিন্তু গুগলেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি এখানে আসলাম, আসার পর আমি যদি এখানে সার্চ করি ডিজাইন প্রিন্সিপাল লিখে, ঠিক আছে? তো ডিজাইন প্রিন্সিপাল লিখে এখান থেকে অনেক ধরনের প্রিন্সিপাল চলে আসবে। তো আমরা আপনাদের বোঝার স্বার্থে আমরা এখান থেকে দিব ডিজাইন প্রিন্সিপাল বাংলা। বাংলা দিলে আপনি এইখান থেকে অনেক ধরনের ডিজাইনের প্রিন্সিপাল পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই যে অ্যালাউ সোয়াগের মধ্যে ঢুকি, দেন এইখান থেকে আমরা ডিজাইন প্রিন্সিপালের অনেক কিছু দেখতে পারবো, ঠিক আছে? আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন, অথবা আপনি চাইলে ডিজাইন প্রিন্সিপাল এফটিভি থেকে দেখতে পারেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে ধরেন এইখান থেকেই দেখি। এখান থেকে মোট অনেক জিনিস দেওয়া আছে। তো মূলত যে বিষয় হচ্ছে এই ডিজাইন প্রিন্সিপাল আমি আপনাকে খুব সুন্দর করে বোঝাচ্ছি, ঠিক আছে? যেমন জিনিস হচ্ছে একটি ডিজাইন ভালো নাকি খারাপ সেটা যাচাই করার জন্য যে বৈশিষ্ট্যগুলি প্রতিটা ডিজাইনে থাকা উচিত সে বৈশিষ্ট্যগুলোকে বলা হয় ডিজাইন প্রিন্সিপাল। বুঝতে পারছেন? মানে এক কথায় হচ্ছে কি যে একটি ডিজাইন ভালো নাকি খারাপ সেটা যাচাই করার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন বা যে বৈশিষ্ট্যগুলি প্রত্যেকটা ডিজাইনে প্রয়োজন সেই বৈশিষ্ট্যগুলি হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। এখন আপনি চুজ করবেন যে আপনার ডিজাইনে এই 8টা প্রিন্সিপাল আছে কিনা বা এই 8টা বৈশিষ্ট্য আছে কিনা। তো এই ডিজাইন প্রিন্সিপালগুলো হচ্ছে কয়টা? এই ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে 8টা। তার মধ্যে প্রথমটা হচ্ছে কন্ট্রাস্ট, দ্বিতীয়টা হচ্ছে ব্যালেন্স, তৃতীয়টা হচ্ছে হায়ারচি, চতুর্থটা হচ্ছে অ্যালাইনমেন্ট, 5 নম্বরটা হচ্ছে প্রক্সিমিটি, 6 নম্বরটা হচ্ছে রিপিটেশন অ্যান্ড রিদম, 7 নম্বর হচ্ছে হোয়াইট স্পেস এবং 8 নম্বর হচ্ছে সিম্পলিসিটি, ঠিক আছে? এই 8টা প্রিন্সিপাল আপনার ডিজাইনে থাকা মাস্ট বি। যদি এই 8টা প্রিন্সিপাল আপনার ডিজাইনে না থাকে তাহলে আপনি একজন প্রপার ডিজাইনার না এবং আপনার ডিজাইনটি একটা প্রপার ডিজাইন না। তো এই জিনিসটাই হচ্ছে আপনাকে বুঝতে হবে এবং এই জিনিসটাই হচ্ছে আপনাকে মানতে হবে। তো এই 8টা প্রিন্সিপাল যদি আপনি ভালো করে মুখস্থ এবং ভালো করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই আপনার ডিজাইনটি জাস্ট নেক্সট লেভেলে চলে যাবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে কন্ট্রাস্টটা কি। তো হোয়াট ইজ কন্ট্রাস্ট? টু হাইলাইট এনিথিং ওয়েন উই মেক সাম ডিফারেন্স ইন ডিজাইন, দ্যাট ইজ কল্ড কন্ট্রাস্ট, ঠিক আছে? যে কোনো ডিজাইনে কোনো কিছুতে যদি হাইলাইট করতে হয় তাহলে হাইলাইট করার জন্য আমরা যে ভিন্নতা মানে ডিফারেন্সটা তৈরি করে থাকি সেই জিনিসটাই হচ্ছে কন্ট্রাস্ট। তো ইজিভাবে যদি এখানে বলতে চাই, এখানে বলা আছে যে কোনো ডিজাইনে কোনো কিছুতে, ঠিক আছে, কোনো ডিজাইনে বা কোনো কিছুতে হাইলাইট করতে হয় তাহলে হাইলাইট করার জন্য আমরা যে ভিন্নতা ডিফারেন্সটা তৈরি করি তাকেই বলা হয় কন্ট্রাস্ট। কোনো কিছু আলাদা করার জন্য আমরা যে কাজটা করি সেটাই হচ্ছে কন্ট্রাস্ট। এক কথায় যদি আমি বলতে যাই তাহলে সেটা কিভাবে? কন্ট্রাস্টের কাজ হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্স বা ডিজাইনে কোনো কিছু এক্সট্রাভাবে হাইলাইট করতে চাইলে তখন যে জিনিসটা পরিবর্তন করে অথবা বাকি জিনিসের পরিবর্তন করে আমাদের টার্গেট বা ডিজাইনটাকে আলাদা করাই হচ্ছে কন্ট্রাস্ট। উদাহরণস্বরূপ যদি আপনাকে দেখতে চাই, দেখেন এখানে একটা ডট আছে,
এখানে আরেকটা ডট আছে, এখানে একটা ডট আছে। বাট সবচেয়ে ডার্ক ডট কোনটা? এইটা, মানে সবচেয়ে চোখে পড়তেছে কোনটা? এই যে যেটা ডার্ক ব্ল্যাকে আছে এইটা, বিকজ এইটার মধ্যে একটু ইউনিক কিছু দেওয়া হয়েছে, মানে এটাকে আরও ডার্ক করা হয়েছে, যার কারণে এই দুইটার থেকে এই ব্ল্যাকটা কি চোখে বেশি বাঁচতেছে। তো এই জিনিসটাই হচ্ছে হাইলাইট করা। সব একই থাকলেও কোনো একটা জিনিসকে একটু কি ইউনিক করা, বা সবার মধ্য থেকে একটা জিনিসকে কি করা, আলাদা করা, সেটাই হচ্ছে হাইলাইট। যেমন হচ্ছে আমরা যদি চলে যাই, ধরেন ফুড পোস্টার ডিজাইন, এটা লিখে যদি আমরা সার্চ করি, পোস্টার ডিজাইন, এটা লিখে যদি আমি সার্চ করি, তাহলে আমরা ধরেন এখান থেকে আমরা একটা ছবিতে চলে যাই, ঠিক আছে, খুব সুন্দর করে আমরা একটা, এই যে দেখেন একটা ডিজাইনে চলে গেছি। দেখেন এই ডিজাইনের মূল জিনিস কি? এই ডিজাইনের মূল জিনিস হচ্ছে একটা পিৎজা, এবং এই জিনিসটাই হচ্ছে সবার আগে চোখে পড়ে। না নাম চোখে পড়ে, না লোগো চোখে পড়ে, না ডিসকাউন্ট চোখে পড়ে। প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে কি, একটা ফুড মানে ছবি। এই জিনিসটাই হচ্ছে কন্ট্রাস্ট, ঠিক আছে। অ্যাকুরেটভাবে প্রথম যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটাই হচ্ছে কন্ট্রাস্ট, কারণ এইটা পুরো ডিজাইনের থেকে আলাদা করবে আপনাকে। তাহলে প্রথমত যেটা হচ্ছে, এটা হচ্ছে কি আপনার কন্ট্রাস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন উপর এখানে আরেকটা দেওয়া আছে যে দিস ইজ গুড কন্ট্রাস্ট, আরেকটা আছে দিস ইজ ব্যাড কন্ট্রাস্ট, ঠিক আছে। যেমন একটার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লু, এবং ব্লুর সাথে হোয়াইট কালারটা কি ম্যাচিং করতেছে, মানে হাইলাইট হচ্ছে কি যে দিস ইজ গুড কন্ট্রাস্ট। বাট এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে আছে কি আপনার হচ্ছে গ্রিন, আর উপরে আছে টেক্সট আছে কিতে রেডে, বাট গ্রিনের উপরে কিন্তু রেডটা এত ইফেক্ট পড়তেছে না, যত ইফেক্ট ব্লুর উপরে হোয়াইটটা পড়তেছে। তো এই জিনিসটাই হচ্ছে কি কন্ট্রাস্ট। আবার এখানে দেখেন একটা অ্যাপেল আছে, তো সব অ্যাপেল একরকম, বাট একটা অ্যাপেল কি রেড, সবগুলো গ্রিন একটা রেড। তো এটাই হচ্ছে কন্ট্রাস্ট, মানে সবগুলোর মধ্যে থেকে একটাকে হাইলাইট করছে, এবং ওই লালটার উপরে সবার আগে আপনার চোখ পড়বে, এটাই হচ্ছে কন্ট্রাস্ট। আচ্ছা, এই কন্ট্রাস্ট কি কি কাজ করে, ঠিক আছে। মূলত এই কন্ট্রাস্টটা ডিজাইনের উপরে 5টা কাজ করে। একটা হচ্ছে টু জেনারেট ইমপ্যাক্ট, একটা ইমপ্যাক্ট তৈরি করে। মেকিং হাইলাইট, একটা হাইলাইট তৈরি করে। শোয়িং ইম্পর্টেন্ট, ঠিক আছে, শোয়িং ইম্পর্টেন্স মানে একটা ডিজাইনের ইম্পর্টেন্স মানে প্রয়োজনীয়তাগুলো আপনাকে তুলে ধরবে। ক্রিয়েট এক্সাইটিং গ্রাফিক্স, ঠিক আছে, একটা সুন্দর গ্রাফিক্স তৈরি করে। এবং হচ্ছে টু কিপ ইন্টারেস্টেড, এটা একটা ইন্টারেস্ট জাগায় বা ইন্টারেস্ট তৈরি করে। তো এই 5টা কাজ হচ্ছে আপনার কন্ট্রাস্টের মূল উপাদান। এরপরে যদি আমরা 2 নম্বরে যাই, 2 নম্বর হচ্ছে ব্যালেন্স, যে হোয়াট ইজ ব্যালেন্স। দ্য ভিজুয়াল ওয়েট অফ এ লেআউট ইজ কল্ড ব্যালেন্স, ঠিক আছে, যে কোনো লেআউট বা ডিজাইনের ভিজুয়াল যে ওয়েট সেটাই হচ্ছে কি ব্যালেন্স। তো কোনো ডিজাইনকে যদি মাঝখান বা মধ্যখান বরাবর 2 ভাগ করা হয়, তখন ভিজুয়াল যে ওয়েট সেটার উভয় পাশে মানে উভয় পাশে মানে 2 পাশে সমান হওয়াকেই বলা হয় ব্যালেন্স। মানে একটা ডিজাইনের 2 পাশ কি হবে, সমান হবে, এবং সেই জিনিসটাই হচ্ছে ব্যালেন্স। তো ব্যালেন্স কত প্রকার? তো মূলত ব্যালেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ফর্মাল ব্যালেন্স, 2 নম্বর হচ্ছে ইনফর্মাল ব্যালেন্স, এবং 3 নম্বর হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। তাহলে ফর্মাল ব্যালেন্স কি? তো এখানে বলে দেওয়া আছে যে হোয়াট ইজ ফর্মাল ব্যালেন্স, ওয়েন ইকুয়াল ওয়েট আর ইকুয়াল সাইড, ওয়েন ইটস কল্ড ফর্মাল ব্যালেন্স। মানে দুই একটা ক্যানভাস, ঠিক আছে, একটা ক্যানভাসে 2 সাইডেই একই ব্যালেন্স, এইটাকে বলা হয় ফর্মাল ব্যালেন্স। যেমন ধরেন এই যে পিরামিড, এই পাশেও সেম ব্যালেন্স, এই পাশেও সেম ব্যালেন্স, এই পাশেও সেম ব্যালেন্স, এই পাশেও সেম ব্যালেন্স, এইটাকেই বলা হয় ফর্মাল ব্যালেন্স। যেমন ধরেন এটা একটা তাজমহলের ছবি দেওয়া আছে, ধরেন তাজমহলকে যদি আমি আধা করি, এই পাশেও সেম জিনিস আছে, এই পাশেও সেম জিনিস আছে, এটাই হচ্ছে কি আপনার ফর্মাল ব্যালেন্স। এটার মধ্যে দেখেন এটার মধ্যেও সেম, অর্ধেকে যা আছে এটার মধ্যে অর্ধেকে তাই আছে, ঠিক আছে। একটা শিপ আছে, একটা মেয়ে আছে, এই পাশে একটা কি আছে, শিপ আছে, একটা ছেলে আছে। তো দুইটাই হচ্ছে কি সেম ব্যালেন্সের উপরে নির্ভর করতেছে। তারপর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের এক্সাম্পল এখানে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইনফর্মাল ব্যালেন্স। ইনফর্মাল ব্যালেন্স হচ্ছে কি, ধরেন মিডল পয়েন্টে আপনার ভারী বস্তু থাকবে, এবং যে কোনো এক সাইডে আপনার কি একটু কম ভারী থাকবে, এইটাকে বলা হয় ইনফর্মাল ব্যালেন্স। মানে আপনি চাইলে একটা ডিজাইনের মিডল পয়েন্টে অনেক কিছু রাখতে পারেন, আর আপনার যে কোনো 2 সাইডের এক সাইডে আপনি হালকা কিছু রাখতে পারেন, এইটাকে বলা হয় ইনফর্মাল ব্যালেন্স। যে একটি ডিজাইনের উভয় পাশে সমানভাবে যখন ওজন রক্ষা করা হবে
কিন্তু সমানভাবে ওজন রক্ষা সত্ত্বেও তেমন মনে হবে উভয় পাশ সমান নয়, তখন এটাকে বলে ইনফর্মাল ব্যালেন্স। সহজ কথায় ডিজাইনের দুই পাশে দেখতে হয় তো একই রকম না, মানে ডিজাইনের দুই পাশে দেখতে হয় কিন্তু একই রকম না, কিন্তু ব্যালেন্স ঠিক থাকবে, এটাই হচ্ছে কি ইনফর্মাল ব্যালেন্স। যেমন এক্সাম্পল, যেমন এই যে এইরকম, ঠিক আছে, যেমন আপনি গাছের দেখতে পান, যেমন হচ্ছে লাইটিং এর দেখতে পান, যেমন একটা লাইট আছে এই পাশে ভারী এই পাশে কম, কিন্তু কেউ কারোর দিকে ঝুঁকতেছে না, দুইটা কি সমান পর্যায়ে আছে, এটাই হচ্ছে ইনফর্মাল ব্যালেন্স। ঠিক আছে, এই যে যেমন অনেক এক্সাম্পল দেওয়া আছে, যেমন এই পাশে দেখেন কি দেওয়া আছে, সবচেয়ে ছবি দেওয়া আছে, আর এই পাশে কি দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে। এটাকে যদি আমি মিডল পয়েন্টে ভাগ করি, আমার লেফট সাইডে দেখতে পারবেন কি ছবি, আর রাইট সাইডে দেখতে পারবেন টেক্সট, তো দুইটার কি ফর্মালটা মানে ব্যালেন্সটা ঠিক আছে। ঠিক আছে, এইটাকে বলা হয় ইনফর্মাল ব্যালেন্স। এরপরে 3 নম্বর হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। যে হোয়াট ইজ রেডিয়াল ব্যালেন্স, তো এটা যদি আমরা পড়তে যাই যে ওয়েন এলিমেন্টস রেডিয়েট ফ্রম দ্য কমন সেন্টার দ্যাট দ্য রেডিয়াল ব্যালেন্স, মানে ডিজাইনের এলিমেন্টগুলো যখন একটি নির্দিষ্ট সেন্টার হতে বা মাঝখান থেকে শুরু হয় তখন সেটাকে রেডিয়াল ব্যালেন্স বলে। মাঝ বরাবর কোনো ডিজাইন তৈরি হয়, সে ডিজাইনটা মাঝখান থেকে ছোট থেকে বড় হতে হতে উভয় পাশে সমান হয়, তখন তাকে রেডিয়াল ব্যালেন্স বলে। যেমন আপনি যদি এই রেডিয়ালটাকে খেয়াল করেন, সবচেয়ে ছোট ছোট এক্স, তারপরে একটু বড় সব এক, রাউন্ডের মধ্যে যা আছে, যেমন এই সবার শেষে আসছে কি এই রাউন্ড, দেখেন প্রত্যেকটা রাউন্ড কি সেম সাইজ, তার নিচেরটা প্রত্যেকটা রাউন্ড সেম সাইজ এবং প্রত্যেকটা সেম সেন্টার থেকে কি তৈরি হয়েছে, এবং এই জিনিসটাই হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। উদাহরণস্বরূপ এখানে দেখেন অনেক ধরনের এক্সাম্পল দেওয়া আছে, যেমন প্যাটার্ন আছে, ঠিক আছে, এখানে প্যাটার্ন আছে, যেমন সূর্যমুখী, এটা কি সেন্টার পয়েন্ট একই, জাস্ট দেখেন সবগুলোকে একই সাইজ, পাতা ইটি একই সাইজ। এরপরে হচ্ছে হায়ারচি। হায়ারচি দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বা ইম্পর্টেন্ট থিংস অফ ইয়োর ডিজাইন। এটা বিশেষ করে কাজ করে একবারে পুরো এলিমেন্টটাকে, মানে একটা ডিজাইনের মেন যে গুরুত্বপূর্ণ অংশ সেটাই হচ্ছে হায়ারচি। কোনো কিছুতে, যেমন হোয়াট ইজ হায়ারচি, যেমন হায়ারচি ইজ এ সিম্পল ওয়ে টু অর্গানাইজিং থিংস ফ্রম হাই টু লো। হায়ারচি লেটস দ্য রিডার নো ওয়ার টু লুক ফার্স্ট। কোনো কিছুতে বা কোনো এলিমেন্টে বা কোনো অবজেক্টে একটি সংঘবদ্ধভাবে সাজানোর হায়ারচি ব্যবহার করতে হবে। আমরা যেন সে এলিমেন্ট এর গুরুত্ব কোথায় এবং শেষ কোথায়, সেটার বড় অংশটি বা মূল অংশটি কোন জায়গায় আছে এবং ছোট অংশটি বা কম গুরুত্বপূর্ণ অংশটি কোন জায়গায় আছে সেটি চিহ্নিত করে ভিজিটরদের বা ব্যবহারকারীকে দেখিয়ে দিতে পারি, সেটাকে হায়ারচি বলে। মানে একটা ডিজাইনের আপনি, মানে একটা ডিজাইন আপনি করছেন, ওই ডিজাইনের কোথায় আগে তাকাবে, কোথায় পরে তাকাবে, কোথায় শেষে তাকাবে, কোথায় মাঝে তাকাবে, কোথায় কোথায় তাকাইতে হবে, আর এই তাকানোর ওয়ে বা ডিজাইন করার ওয়েটাই হচ্ছে হায়ারচি। মানে কোন জিনিস কোথায় রাখবেন এটাই হচ্ছে হায়ারচি। অথবা যদি আমরা সহজ ভাষায় বলি যে ভিজিটর বা ব্যবহারকারীরা সাধারণত যখনই কোনো কিছু দেখে বা কন্টেন্ট দেখছে, সেক্ষেত্রে কোন দিকে প্রথমে বা কোন অংশটিকে সে প্রথমে ফোকাস করবে, সেই ব্যাপারটি হায়ারচির মাধ্যমে করা হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে হায়ারচি। যেমন হায়ারচি ক্যান ওয়ার্ক ইন মেনি ওয়ে, মানে অনেক ওয়েতে এটা কাজ করে, যেমন শেপে কাজ করে, স্কেলে কাজ করে, কালারে কাজ করে, টাইপোগ্রাফিতে কাজ করে, স্পেসে কাজ করে, অ্যালাইনমেন্টে কাজ করে, কন্ট্রাস্টে কাজ করে। যেমন ধরেন শেপ, শেপ কি আছে, একটা ছোট, মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে, মানে সিম্পল, এটা শেপেও কাজ করবে। মানে এই যে জিনিসটাকে সাজাইছে, এটা একই লেভেলে আছে, নিচেও একই লেভেলে আছে, সব দিকেই এটা কি একই লেভেলে আছে। তো এই জিনিসটা হচ্ছে হায়ারচি, যে প্রথমে একটা দিছে, পরে দুইটা, পরে তিনটা, পরে চারটা, পরে পাঁচটা, মানে এই যে সুন্দর করে শেপটাকে সাজাইছে, এই সাজানোটাই হচ্ছে হায়ারচি। 2 নম্বরে দেখেন হায়ারচি ইন স্কেল। যেমন ধরেন স্কেল দেখেন, প্রথম ছবিতে কি দেওয়া আছে, প্রথম ছবিতে একটা ডুবুরি আছে ছোট, একটা ডলফিন আছে ছোট, বাট হওয়ার কথা ছিল মানুষের থেকে কি ডলফিন বড়। তাহলে দ্বিতীয় পিকচারে দেখেন ডলফিন কি করে দেওয়া হয়েছে, ডলফিনকে বড় করে দেওয়া হয়েছে, সরি এটা হচ্ছে তিমি, ওয়েল, আচ্ছা ওয়েল, ঠিক আছে, তিমি, দেখেন তিমি কি বড় মানুষের থেকে, যার কারণে দেখেন তিমিটাকে বড় করে দেওয়া হয়েছে, মানুষটাকে ছোট করে দেওয়া হয়েছে, এবং এটাই হচ্ছে হায়ারচি। ঠিক আছে, মানে আগে কি তিমিতে ফোকাস করবে, পরে মানুষের ফোকাস করবে, বা এটাই হচ্ছে সাজানো, যে তিমিকে বড় দেখানো, মানুষকে ছোট দেখানো। ঠিক আছে, বাট দুইটা যদি একই সাইজে দেখানো হয় তাহলে কিন্তু জিনিসটা সুন্দর লাগে না বা ইমপ্যাক্ট পড়ে না। ঠিক আছে, এরপরে আরো হায়ারচি ইন কালারে দেওয়া আছে। ঠিক আছে, যেমন একই কালার, চিকন বড় মোটা চিকন লাইন, ঠিক আছে, এইভাবে করা হয়। আবার এখানে দেখেন টাইপোগ্রাফিতে কি করা হয়েছে, এইখানে একজন মানুষের ছবি দেওয়া আছে, আর এখানে দেখেন উপর জিনিসটা ফাঁকা, বাট এখানে দেওয়া আছে নাম, জিমেল, অ্যাড্রেস,
তারপর ফোন নাম্বার, তারপর দেওয়া আছে কি ইমেল। বাট এইখানে দেখেন এই যে ফাঁকা অংশটা ছিল, এখানে যে ফাঁকা অংশটা ছিল, এখানে দেখেন বড় করে টাইপোগ্রাফি মানে টেক্সট দিয়ে নাম দেওয়া হয়েছে জেন স্মিথ, আর বাকি সব কিন্তু সেম। তো এইটার থেকে আমার দেখেন এইটার মধ্যে হচ্ছে কি ফোকাসটা বেশি পড়বে এবং অ্যাট্রাকটিভটা বেশি হবে, কারণ এটার মধ্যে দেখেন টাইপোগ্রাফির মধ্যে টেক্সট ইউজ করা হয়েছে, নামকে হাইলাইট করা হয়েছে এবং নামের মধ্যে একটা কালার দেওয়া হয়েছে, এবং এই জিনিসটা হচ্ছে হায়াচি। এরপর ডেপথ, ঠিক আছে, কোথায় গাঢ় হবে, কোথায় হালকা হবে, কোথায় সিরিয়াল হবে, এই জিনিসটা। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। দেখেন প্রথম ছবিতে বেস্ট রেসিপির মধ্যে যে ফুড এলিমেন্টগুলো আছে এগুলো কি ছড়ায়া ছিটায় আছে, বা দ্বিতীয় এলিমেন্টটা দেখেন পুরো জিনিসটা কি একবারে একটার উপরে মানে সমানভাবে আছে, প্যানের উপর থেকে সমানভাবে আছে, আর এই জিনিসটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। সো এখান থেকে কন্ট্রাস্টিং হায়াচি অনেক কিছুই আছে, তো এখান থেকে আপনি থিওরিটা বুঝে নিতে পারেন। আচ্ছা, 4 নম্বরে আছে হচ্ছে অ্যালাইনমেন্ট। ঠিক আছে, অ্যালাইনমেন্টের কথা বলছিলাম যে হোয়াট ইজ অ্যালাইনমেন্ট, রেফার্স টু লাইনিং আপ টু টপ, বটম সাইড অর মিডল অফ দ্য নেক্সট অফ গ্রাফিক্স এলিমেন্ট অন এ পেজ। যে একটা পেজে আমরা যখন ডিজাইন করি সেটা টেক্সচুয়াল ডিজাইন হতে পারে, এলিমেন্টুয়াল ডিজাইন হতে পারে, যা দিয়ে আমরা ডিজাইন করি না কেন সেটা ডিজাইনের একটি নির্দিষ্ট লাইন ফলো করে কাজ করাই অ্যালাইনমেন্ট। যেমন আপনি যদি এক্সাম্পল হিসেবে দেখেন, এইখানে দেখেন শেপ দেওয়া আছে এবং এই পাশেও সেম শেপ দেওয়া আছে, বাট এই পাশের শেপগুলো কি এলোমেলো, মানে এইটার কোনো অ্যালাইনমেন্ট ঠিক নাই, কোনোটা আগে, কোনোটা পরে, কোনোটা নিচে, কোনোটার স্পেস কম, কোনোটার স্পেস বেশি, বা সিরিয়াল করা নেই। বাট এই জিনিসটা দেখেন একবারে সবগুলো অ্যাকুরেট, একই সাইড, ঠিক আছে, একই সাইজ বা একই গ্যাপ বা একই স্পেস মেনটেন করতেছে এবং সবগুলো সিরিয়াল ওয়াইজ আছে, এই জিনিসটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। তো এখানে যদি আমরা দেখতে চাই যে উপরে নিচে ডানে বামে আমি কোথায় সমানভাবে লাইন করতে চাচ্ছি সেটা একটা নির্দিষ্ট লাইন অনুযায়ী ডিজাইন করা কি অ্যালাইনমেন্ট বলে। এবং অ্যালাইনমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দেয়ার আর টু টাইপ অফ অ্যালাইনমেন্ট, এক এজ অ্যালাইনমেন্ট, দুই হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। এজ অ্যালাইনমেন্ট কি, ডানে বামে কর্নার বরাবর অ্যালাইন করা বা উপরে নিচে কর্নার বরাবর অ্যালাইন করাই হচ্ছে এজ অ্যালাইনমেন্ট। ঠিক আছে, মানে ডানে বামে উপরে নিচে এই জিনিসটাকে যে কোনো একটা দিকে কি করতে হবে, সমান রাখতে হবে, এবং এটাই হচ্ছে এজ অ্যালাইনমেন্ট। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কি, দেখেন এইখানেও অ্যারো চিহ্ন দেওয়া আছে, কোনোটা উপরে, কোনোটা নিচে, কোনোটা সাইডে, বাট এই জিনিসটাকে সমানভাবে রাখাই হচ্ছে কি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। যেমন এই যে দেখেন, ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসের স্যাম্পল এখানে দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, শিখতে পারেন। এরপরে হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, মাঝ বরাবর অ্যালাইনমেন্ট করাই হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। ঠিক আছে, যে মাঝ বরাবর অ্যালাইনমেন্ট করাই হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, মানে একটা মিডল পয়েন্ট। যেমন আমি যদি একটা ইতে ঢুকি, ধরেন আমরা একটা ডিজাইনে ঢুকি, যেমন এই যে আমাদের ডিজাইন, তো আমরা প্রথমত কি করি, কন্ট্রোল আর দিয়ে রুলার এনে আমরা একবারে মিডল পয়েন্টটাকে বের করি। ঠিক আছে, একবারে মিডল পয়েন্টটাকে বের করি, আর এই মিডল পয়েন্টটাই হচ্ছে কি সেন্টার অ্যালাইনমেন্ট। মানে এই যে দেখেন আমি যে এইখান থেকে যে শেপগুলো নিছি, এই যে একটা শেপ, দুইটা শেপ, তিনটা শেপ, দেখেন এই তিনটা শেপের অ্যালাইনমেন্টও কিন্তু একই সাথে, আর এই জিনিসটাই হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এছাড়া আরও অনেক জিনিস দেওয়া আছে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে প্রক্সিমিটি। তো একটা ডিজাইন, হোয়াট ইজ প্রক্সিমিটি, যে প্রক্সিমিটি মিনস দ্য কানেকশন বিটুইন সিমিলার অবজেক্ট অ্যান্ড মেক দেম গ্রুপ অ্যান্ড সেপারেট দোজ হু আর নট সিমিলার রিলেটেড। একটা ডিজাইন যখন একই রকম অবজেক্ট বা একই রকম এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টগুলোকে বা সেই একই টাইপের ইনফরমেশনগুলোকে একসাথে করে ফেলা বা গ্রুপ করে ফেলাটাই হচ্ছে প্রক্সিমিটি এর কাজ। যেমন সিম্পলভাবে আমি যদি বুঝাই যে যে ইনফরমেশন এলিমেন্ট অবজেক্টগুলো একরকম সেগুলোকে আলাদা করে ফেলা ও সমজাতীয়গুলোকে একত্রিত করাই হচ্ছে প্রক্সিমিটি। উদাহরণের ক্ষেত্রে বিষয় যাক, যেমন দেখেন এখানে আছে প্রাইমারি কালার ব্লু, রেড, ইয়েলো, ট্রাইঙ্গেল, স্ক্যালেন্স, ঠিক আছে, অ্যাকুইট, তারপর হচ্ছে ইকুইলেটারাল, ইকুইলেটারাল, ঠিক আছে, শেপস, রেক্টেঙ্গেল, সার্কেল, স্কোয়ার, বাট কোনটা কিসের সাথে গ্রুপ, কোনটা কিসের সাথে সমান, মানে সমান, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। ঠিক আছে, কোনটা কোনটার সাথে রিলেটেবল বা কানেকশন। তো এইখানে দেখেন শেপ জিনিসটাই বোঝানো হয়েছে যে প্রাইমারি কালার কি, ব্লু, রেড, ইয়েলো। ট্রাইঙ্গেল মানে শেপের মধ্যে কি আছে, স্কেলেন, অ্যাকুয়েট, ইকুইলেটারাল, ঠিক আছে। তারপরে শেপে কি আছে, রেক্টেঙ্গেল, সার্কেল, স্কোয়ার। তার মানে প্রাইমারি কালারের সাথে তিনটা কালার আলাদা করছে, এটাকে একটা গ্রুপ করছে। ট্রাইঙ্গেলকে তিনটা ট্রাইঙ্গেলে আলাদা করছে, এটা একটা গ্রুপ করছে। শেপকে বাকি তিনটা ইসের সাথে আলাদা করছে, এইটা একটা গ্রুপ করছে। এই জিনিসটাই হচ্ছে কি
আপনার প্রক্সিমিটি। যেমন এই যে এখানে দেখেন স্কোয়ারটাকে আলাদা করছে এবং হচ্ছে এগুলাকে লাইন আপ করে সুন্দর করে সাজাইছে, এই জিনিসটা হচ্ছে প্রক্সিমিটি। ঠিক আছে, তো এইটা আপনাকে বুঝতে হবে। উপরের ধারণাগুলো দেখলে, থিওরিগুলো পড়লে আপনি অবশ্যই প্রক্সিমিটির সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। ঠিক আছে, এরপরে আছে রিপিটেশন অ্যান্ড হচ্ছে রিদম। রিপিটেশন একটা রিদম কানেক্ট করে, যেমন হচ্ছে রিপিটেশন মিনস রিইউজিং দ্য সেম এলিমেন্ট অর অবজেক্ট ইন আওয়ার ডিজাইন। যে ডিজাইনে একই এলিমেন্ট অর অবজেক্ট বারবার ব্যবহার করাকেই রিপিটেশন বলে। ঠিক আছে, রিপিটেশন কালারও হতে পারে, রিপিটেশন কালারও হইতে পারে। আচ্ছা, রিপিটেশনের দুইটা দিক আছে, যেমন হচ্ছে অনেক ডিজাইনের একই এলিমেন্ট অর অবজেক্ট ব্যবহার করলে খারাপ দেখা যায়, তবে প্যাটার্নের ক্ষেত্রে ভিন্ন। যদি আপনি একই ডিজাইন বারবার ইউজ করেন, সেটা কি আপনি প্যাটার্ন হিসেবে ইউজ করেন, তাহলে জিনিসটা কিন্তু একটা রিদমে চলে আসবে। যেমন হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই রিপিটেশন করতে হবে। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দেখাই, আপনি যদি এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করেন, দেখেন এখানে একটা সৈনিক আছে, যার একটা ঘোড়া আছে, এখানে একটা সৈনিক আছে, যার একটা ঘোড়া আছে, এখানে একটা সৈনিক আছে, যার একটা ঘোড়া আছে। এখন আপনি এই জিনিসটাকে উল্টো করে দেন, যেমন দেখেন একই ছবি, জাস্ট কালার চেঞ্জ করে ফেলছে, দেখেন এবার উল্টো করে দিছে। এই পাশে দেখেন সাদা ঘোড়া সাদা সৈনিক, সাদা ঘোড়া সাদা সৈনিক, সাদা ঘোড়া সাদা সৈনিক, এবং এই জিনিসটাই হচ্ছে কি একটা প্যাটার্ন। এবং সেম জিনিস দেখেন, যখন একটা জিনিসকে কি করা হয়েছে, বারবার বারবার প্যাটার্ন করা হয়েছে, আমরা এই জিনিসটাই হচ্ছে রিপিটেশন। দেখেন একটা ত্রিভুজকে কি বারবার বারবার ইউজ করা হয়েছে, এই জিনিসটাই হচ্ছে রিপিটেশন। ঠিক আছে, তো এই রিপিটেশন একটা কি করে, রিদম কানেক্ট করে। যেমন রিদমটা হচ্ছে কি, যে হোয়াট ইজ রিদম, যে রিদম ইজ এ repeated pattern of movements. It's created when one more design element are used repeatedly to create a feelings, মানে একটা ফিলিংস তৈরি করবে আপনার মধ্যে, মানে একটা অ্যাট্রাকটিভনেস বা একটা কমন পয়েন্ট তৈরি করবে। যেমন হচ্ছে যে কোনো এলিমেন্ট ওর অবজেক্ট বরাবর রিপিট করে সেই প্যাটার্নটা কিছু পরিবর্তন করে কোনো একটি ফিলিংস আনাটাই হচ্ছে রিদম। যেমন হচ্ছে দেখেন রিপিটেশনের মাধ্যমে তৈরিকৃত প্যাটার্নটি কিছুটা পরিবর্তন করে একটি ফিলিংস আনাটাই রিদম। যেমন এইখানে দেখেন, ধরুন এইখানে একটা পাথর আছে, বাট এই পাথরটাকে যখন একটু ছোট, তার থেকে একটু ছোট এবং সিরিয়াল করে বসানো হয়েছে, দেখেন একই পাথর এখানে, এটাকে জাস্ট ঘুরে দেওয়া হয়েছে এই পাশে, এরপরে এই পাথরটাকে হালকা একটু লম্বা করা হয়েছে, এবং এটা দেখেন মনে হয় কি যে একটা পাথরের বাগান বা পাথরের গার্ডেন, এবং এই জিনিসটাই কি একটা রিদম তৈরি করা হয়েছে। এখানে দেখেন যে সেম পাথর বা সেম এলিমেন্ট ইউজ করে এখানে কি একটা পাহাড়ের মতো বানানো হয়েছে, এবং এই জিনিসটাই হচ্ছে একটা রিদম। দেখেন এখানে একটা রোজ মানে গোলাপ আছে, এবং কোনো সব গোলাপ এক, জাস্ট কিছু গোলাপ উঁচু, কিছু গোলাপ নিচু, মানে লম্বা, ঠিক আছে, খাটো, এবং এই জিনিসটাই কি একটা বাগানের মতো ক্রিয়েট করা হয়েছে। তো এই জিনিসটাই হচ্ছে রিদম। যেমন একই ক্লাউড যখন এক জায়গায় বারবার বারবার পড়ে, সেই জিনিসটা কি একটা সুন্দর দেখায়, এবং একই বিল্ডিং, ঠিক আছে। তো এই সব জিনিসই সব কিছু কি একটা রিদম, মানে একটা জিনিস বারবার রিপিট করে, এবং রিপিট করার ফলে সেই জিনিসটা কি হয়, সুন্দর হয়, মানে একটা রিদমে পরিণত হয়। ঠিক আছে, 7 নম্বর হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস? হোয়াইট স্পেস ইজ দ্য এমটি স্পেস অফ ডিজাইন। ইট হেল্পস টু সেপারেট প্যারাগ্রাফ অফ টেক্সট, গ্রাফিক্স অ্যান্ড আদার পোর্শন অফ ডকুমেন্ট অ্যান্ড হেল্প ইট লুক দ্যাস ক্রাউডেড। ঠিক আছে, যেমন হোয়াইট স্পেস মানে হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের যে খালি জায়গাটা থাকে, সেখানে কোনো কিছু থাকে না, কোনো এলিমেন্ট থাকে না, যেখানে কোনো অবজেক্ট বা শেপ থাকে না, সেই স্পেসটাকেই বলা হয় হোয়াইট স্পেস। যেমন এই যে দেখেন যে ইগুলো আছে, এই জায়গাটাই হচ্ছে কি হোয়াইট স্পেস। তো হোয়াইট স্পেস কেন ব্যবহার করা হয়? তো কোনো গ্রাফস, টেক্সট, গ্রাফিক্স অথবা যে কোনো প্রশ্নকে ডিজাইন করে আলাদা করার জন্য বা গুরুত্ব দেওয়ার জন্য ডিজাইন হোয়াইট স্পেস রাখতে হয়। হোয়াইট স্পেস ব্যবহার করার কারণে আমাদের ডিজাইনটা ফ্রেশ হয়, ডিজাইনে কোনো আজে বাজে জিনিস থাকে না। মূল কথা হচ্ছে যে ডিজাইনে পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি রাখাকেই হোয়াইট স্পেস বলে। একটি ডিজাইনের সৌন্দর্য বহুগুণ বাড়াতে দেয়, এবং ডিজাইনকে খুব সুন্দর ও পরিষ্কার হয়ে যায়, দেখতে সুন্দর লাগে, ও মূল মেসেজ ইনফরমেশন ভালোভাবে বুঝতে পারে। উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানো হয়েছে, যেমন এখানে দেখেন অনেক স্পেস আছে, বাস এখানে সুন্দর করে বোঝানো হয়েছে যে হ্যালো আই এম দ্য প্যাট্রিক, আই এম প্যাট্রিক, বাট এই পাশে ফাঁকা আছে, এই পাশে ফাঁকা। 2 নম্বরে দেখেন চেঞ্জ ইউর থট, চেঞ্জ ইউর ওয়ার্ল্ড। দেখেন এই পাশেও কিন্তু ফাঁকা আছে, মানে ফাঁকা থাকলেই যে আপনার জিনিসকে অ্যাড টেক্সট, এক ইমেজ করা লাগবে, বিষয়টা এমন না। ঠিক আছে, মানে মূলত কথা হচ্ছে আপনাকে জিনিসটাকে ফ্রেশ রাখতে হবে, যাতে একটা মানুষ পরে একটা রিল্যাক্সেশন মানে করে। ঠিক আছে, যেমন আপনি একটা যদি ঘর সাজান, ঘরের অনেক জায়গায় ফাঁকা থাকে, মানে দেয়ালে ফাঁকা থাকে, সেখানে আপনি চাইলে কি সব কিছু দিতে পারবেন না, বিকজ এটা একটা কি সৌন্দর্যকে মানে বর্জন করে।
আপনি একটা দেয়ালকে খুব সিম্পলভাবে সাজান, একটা দুইটা ছবি দেন, তাহলে সেই জিনিসটা কি খুব অ্যাট্রাকটিভ কাজ করবে। ঠিক আছে, সো এখানে অনেক ধরনের আছে। আর 8 নাম্বার এবং সর্বশেষে আছে সিম্পলিসিটি। এই জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা, যে হোয়াট ইজ সিম্পলিসিটি। সিম্পলিসিটি মিনস এ ইউজার ফ্রেন্ডলি ডিজাইন ওয়ার এভরিথিং উইল বি ইজি টু আন্ডারস্ট্যান্ড। যে ডিজাইনকে ইউজার ফ্রেন্ডলি বা ব্যবহারকারীর বোধগম্য হতে হবে, যেটা মানুষের কাছে সবসময় খুব সহজ বোঝার জন্য বা বুঝতে পারার জন্য। ডিজাইনে আমরা যা কিছু দিচ্ছি মানুষ যেন সেটা খুব সহজেই বুঝতে পারে, দেখতে পারে বা পড়তে পারে। এজন্য ডিজাইন খুব সিম্পল হওয়া উচিত, এটাকেই বলা হয় সিম্পলিসিটি। তো উই হ্যাভ টু রিমেম্বার, যেমন ওয়ান সাইড অ্যান্ড ইনস্টেড অফ মানি, অ্যাভয়েড ইউজিং মেনি ভিজুয়াল এলিমেন্ট, রিমুভ ডিটেলস অ্যান্ড ইনফরমেশন দ্যাট আর নট নিডেড। তো এখানে খুব সুন্দর করে বোঝানো হয়েছে সিম্পলের মধ্যে গর্জিয়াস। দেখেন একটা অ্যামব্রেলা, যেখানে একটা পানির পাইপের মতো দেওয়া আছে, নলের মতো, দেন কনসার্ভ রেইন ওয়াটার। ঠিক আছে, দেন এখানে দেখেন একটা এলিমেন্ট দেওয়া আছে ইজি রাইডার, হেলমেট দেওয়া আছে ইজি রাইডার। এখানে দেখেন সিম্পল, যে এখানে দেখেন অ্যাপেলের লোগো আছে। এখন অ্যাপেল কেন এই অ্যাপেলের লোগোটাকে আদা খাওয়া করলো? কারণ এই জিনিসটাই হচ্ছে সিম্পলিসিটি। মানে অ্যাপেলটাকে যদি আপনি ফুল রাখতেন, এটার মধ্যে কোনো ইউনিকনেস থাকতো না। বাট এই অ্যাপেলটা আদা খাওয়া মানে হাফ খাওয়া, যার কারণে এটা কি হয়েছে, একটা সিম্পলিসিটির মধ্যে তৈরি হয়েছে। এই জিনিসটা মানুষের ব্রেইনে কি খুব সহজে ক্যাচ করতে পারে। যেমন ধরেন নাইকি, নাইকি না ধরেন টাকার অভাব, না ধরেন আপনার ডিজাইনের অভাব, বাট এই জিনিসটাকে কি সামান্য একটা টিক, মানে একটা সুন্দর লোগো, মানে একটা জাস্ট সিম্পল লোগো, এর থেকে সিম্পল লোগো আর হয়ই না। বাট এই জিনিসটাই কি মানুষের ব্রেনকে ক্যাচ করতে দ্রুত এবং ব্র্যান্ডকে গ্রো করতে দ্রুত কাজ করে। কারণ একটা সিম্পল জিনিস মানুষের মাথার ভিতরে কি হয়ে যায়, খুব সুন্দর করে। যেমন এখানে লিখেছে ফেড এক্স, ঠিক আছে, ফেড পার্পল কালার, এক্স আপনার হচ্ছে কমলা কালার। এই জিনিসটাই আপনার সিম্পলনেস। ঠিক আছে, আমার এত জিনিসের প্রয়োজন নাই, জাস্ট সিম্পল একটা জিনিস যেটা মানুষ খুব সহজে আমার ব্র্যান্ডকে টার্গেট করতে পারবে। তো এই হচ্ছে আপনার ডিজাইনের প্রিন্সিপাল বা 8 প্রিন্সিপাল অফ ডিজাইন। তো আপনি যদি একজন ডিজাইনার হয়ে থাকেন, তাহলে ডিজাইনের এই 8টা প্রিন্সিপাল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এই ডিজাইনের 8টা প্রিন্সিপাল যদি আপনি খুব ভালো করে জানেন, তাহলে আপনি একজন পারফেক্ট ডিজাইনার এবং আপনি একজন পারফেক্ট ডিজাইন করতে পারবেন যে কোনো জিনিস। তো 8টা প্রিন্সিপাল উপরে আপনাকে বেস করে দেন হচ্ছে আপনার পরিপূর্ণ একটি ডিজাইন করতে হবে। এখন আপনি ভালো করে ট্রাই করেন যে আপনি যে ডিজাইনগুলো করেছেন, এই ডিজাইনের মধ্যে 8টা প্রিন্সিপাল আছে কি নাই। যদি আপনার ডিজাইনে কোনো একটা মিসিং পাওয়া যায়, তাহলে আপনি মনে করবেন যে আপনার ডিজাইনটি প্রপারলি হচ্ছে না। তো আপনি ভালো করে সময় নিয়ে বুঝে, এবং এই ডিজাইন প্রিন্সিপালগুলো কিন্তু খুব অ্যাভেলেবেল, ঠিক আছে। তো এই খুব জিনিসগুলাই হচ্ছে আপনি করেন, এটা বিস্তারিত আপনি বিশ্লেষণ করেন, এক্সপ্লোর করেন, রিসার্চ করেন। তো আপনি যদি 3 থেকে 4 দিন এই ডিজাইন প্রিন্সিপালের উপর সময় দেন, আশা করি আপনার আর কোনো ডিজাইনের প্রবলেম হবে না। ঠিক আছে, এবং আপনি যদি ডিজাইনের আইডিয়া নিতে চান, তাহলে আপনি সেই ক্ষেত্রে চলে যাবেন হচ্ছে পিন্টারেস্টে। পিন্টারেস্টে আসবেন, পিন্টারেস্টে একটি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর জাস্ট আপনি এখান থেকে লিখবেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তাহলে আপনি এখান থেকে হাজার হাজার ডিজাইন আছে, সেই ডিজাইন থেকে আপনি আইডিয়া জেনারেট করে আপনি আপনার ডিজাইনকে করতে পারেন। ঠিক আছে, এবং এই ডিজাইনটা আপনার কীভাবে করা লাগবে, ধরেন আপনি এখানে একটা ছবি দেখছেন, ধরেন আমরা একটা জিনিস দেখি, আমরা ধরেন একটা সিঙ্গেল ছবিতে ঢুকি। আচ্ছা, আমরা ধরেন এখান থেকে একটা বিহেন্সে ঢুকছি। আচ্ছা, ধরেন বিহেন্সের এখানে আমরা এই একটা ছবি পাইলাম, এই যে দেখেন 3টা ছবি। এখন আপনি কি করতে পারেন, আপনি ধরেন কোনো ছবি থেকে বা কোনো ডিজাইন থেকে ছবি নিতে পারেন, তারপর অন্য ডিজাইন থেকে আপনি এই শেপ নিতে পারেন, 3 নাম্বার ডিজাইন থেকে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তাহলে এই জিনিসটাই হচ্ছে কি আপনার ইন্সপিরেশন, নট কপি, এটাকে বলা হয় ইন্সপিরেশন। ঠিক আছে, যে কোনো, যেহেতু ধরেন 3টা 4টা জিনিস থেকে আমি 3টা 4টা এলিমেন্ট নিলাম, যে কোনো ছবি থেকে আমি কি নিলাম, কালার কম্বিনেশনটা নিলাম, কোনো ছবি থেকে আমি পিৎজাটা নিলাম, কোনো ছবি থেকে আমি টাইপোগ্রাফিটা নিলাম। এই জিনিসটাই হচ্ছে ইন্সপিরেশন, বাট এই জিনিসটা কিন্তু কপি না। বাট একটা ডিজাইনকে যখন আপনি ফুললি কপি করবেন, এটার কালার চেঞ্জ করে দিলেও কপি থাকবে, এইটার যা যা লিখবেন তাই লিখলে কপি থাকবে। ঠিক আছে, তো মূলত হচ্ছে ডিজাইনের প্যাটার্ন আপনাকে চেঞ্জ করতে হবে, এবং ডিজাইনের আইডিয়া আপনার হচ্ছে পিন্টারেস্ট থেকে এসে রিসার্চ করে তারপর হচ্ছে আপনাকে নিতে হবে। ধরেন এখানে আমি খুব সিম্পল একটা জিনিস দেখাই, ধরেন এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে আপনার
সমোচা, ঠিক আছে? আপনি হচ্ছে এই ছবি থেকে সমোচাটা নিলেন, এইটার পিছন থেকে দেখেন এইটার ব্যাকগ্রাউন্ডটা নিলেন, ঠিক আছে? আবার এইখান থেকে ধরেন এই শেপটা নিলেন, তাহলে তিনটা মিলে কিন্তু একটা ইউনিক একটা ডিজাইনে কনভার্ট হবে। আর এই জিনিসটাই হচ্ছে ইন্সপাইরেশন, নট কপি। তো কপি জিনিস একটা, ইন্সপিরেশন একটা। যদি একটা ডিজাইনকে আপনি হুবহু কপি করেন বা সেটার মধ্যে 70 থেকে 80% জিনিস কপি করা থাকে, তাহলে সেই জিনিসটাই হচ্ছে আপনার কপি। সো এই জিনিসটা আপনি কোনোভাবে করবেন না। একটা ডিজাইনে ধরেন 5টা ডিজাইন দেখছেন, 20% করে কোনো জায়গা থেকে কোনো কিছু নেন এবং এইটাকে 100% করেন, এবং এই জিনিসটাই হচ্ছে ইন্সপিরেশন। তো আশা করি আজকের ক্লাস আপনারা বুঝতে পেরেছেন। তো ডিজাইনের 8টা প্রিন্সিপাল আমি আপনাদেরকে দেখাইলাম, এবং এই 8টা প্রিন্সিপালের উপর হচ্ছে আপনাদের আমল করতে হবে। জ্ঞান আমি দিব, স্কিল আপনাকে আর্ন করতে হবে, ঠিক আছে? আপনার স্কিলের জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন, যতটুকু যা প্রয়োজন সেটা হচ্ছে আমি আপনাকে দিব, বাট স্কিল রিসার্চ আপনাকে করতে হবে। তো আপনি যদি স্কিল আপ হইতে চান তাহলে আপনাকে রিসার্চ করতে হবে এবং এই জিনিসগুলোর উপরে আমল করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। তো আমরা নেক্সট ক্লাসে কালার থিওরি, ঠিক আছে, কালার ম্যানেজমেন্ট, টাইপোগ্রাফি, এগুলো নিয়ে ক্লাস নিয়ে আসবো। তো আমরা আস্তে আস্তে হচ্ছে অ্যাডভান্সের দিকে ঢুকতেছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আপনার অন্য কোনো ফ্রেন্ডের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারও হয়, ঠিক আছে? আপনি একা শিখলে কিন্তু জিনিসটা হবে না, আপনাকে একজন দুইজন বা একটা কমিউনিটিকে আগায় নিয়ে যেতে হবে। তো আপনি যদি মনে করেন যে আমি ভালো শিখবো, তাহলে এটা কিন্তু হবে না। সো অন্য কেউ শেখাইতে হবে, তাহলে আপনি ভালো পারবেন। তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।